হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আনন্দবাজার পত্রিকা অনলাইনের ইন্ডিয়া চায়না রিলেশনশিপকে নিয়ে আজকে যে সম্পাদকের পাতায় আর্টিকেলটি এসছে তার ব্যাপারে আমরা আলোচনা করব, যেটি আমাদের আপকামিং ডিফারেন্ট এক্সামের ডেসক্রিপটিভ সেকশনে ইংলিশ কিংবা বেঙ্গলি যেখানেই হোক না কেন লিখতে অনেকটা সুবিধা হবে। তোমরা যারা আমাদের সাথে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। সো এখানে কী বলা হচ্ছে দেখি। ইন্ডিয়া চায়না রিলেশন, নেপথ্য হিসাব। সো ইন্ডিয়া এবং চায়নার যে সম্পর্ক, সেই সম্পর্ক যে কখনোই সুসম্পর্ক ছিল সেই হিসেবে আমাদের তার ব্যাপারে কিন্তু ক্লিয়ার নলেজ হোপফুলি আছে। যারা একদম প্রথম থেকে পড়ছো তাদেরকে বলি, তো চায়না বরাবর এখানে অনেকটাই গ্রো করতে চেয়েছে এবং সেই যে গ্রোথটা তারা দেখিয়েছে পুরো গোটা বিশ্বকে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি চায়নার প্রভাব প্রতিপত্তি সবসময় একটি লড়াইয়ের সম্মুখীন হয়েছে ভারতের সাথে। একই রকমভাবে কিন্তু ইউএসএ এবং রাশিয়া তার সাথে। ইউএসএকে বড় দাদা বলে থাকি আমরা বিশ্বের জগতে। তো ইউএসএ যে বড় দাদা, সে সবসময় চেষ্টা করেছে অন্যান্য যে দেশগুলি আছে তাদেরকে কিভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারে। এবার ভারত সবসময় একটি নিউট্রাল নেচার মেনটেন করে রাখার চেষ্টা করেছে। সেখানে সুসম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করেছি সবসময়ই বিভিন্ন আলাদা আলাদা দেশের সাথে। ভারতের যে নীতি, সেই নীতি কিন্তু অন্যান্য দেশগুলির অ্যাগ্রেসিভ যে নীতি তার থেকে একটু হলেও আলাদা। কারণ আমরা প্রথমেই এখানে আক্রমণাত্মক ভাবনা চিন্তা করি না। আমরা এখানে সবসময় শান্তিভাবে ভাবতে চাই এবং নিরপেক্ষ থাকতে চাই, নিউট্রাল থাকতে চাই। এবার এই মুহূর্তে ভারতের সাথে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে কী বলা আছে দেখি। ভারত চীন সীমান্তে আপাতত শান্তির আবহ। অশান্তি তো অলওয়েজ থাকে। ম্যাকমোহন লাইন, এখানে যে লাইন রয়েছে সেই লাইনের থ্রু দিয়ে, বা আমরা বলতে পারি আকসাই চীন যে এলাকা, সেখানে চীন তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করছে বা করে চলেছে বহু বছর ধরে। তো আমাদের সাথে এই মুহূর্তে সীমান্তে শান্তি আমরা দেখতে পাচ্ছি। তার ইতিবাচক প্রভাব এবার পরিলক্ষিত হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কেও, এবং তার পজিটিভ আমরা এখানে বিহেভিয়ার দেখতে পাচ্ছি। সম্প্রতি লাওসের আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক আস্থা বৃদ্ধির উপরে সম্মিলিতভাবে জোর দিল দুই দেশ। তো দুই দেশ এখানে বাইল্যাটারাল যে ডিফারেন্ট ট্রিটিসগুলো হয়, সেই ট্রিটিগুলির উপর বেস করে এখানে আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন এখানে হয়েছে এবং সেটা লাওসে হয়েছে। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চল থেকে সেনা সরানোর কাজ কতদূর এগিয়েছে সে বিষয়ে ইতিপূর্বে ব্রাজিলে অনুষ্ঠিত G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে আলোচনায় বসেছেন দুই বিদেশমন্ত্রী। তো দুটি দেশের যে ধরো এরকম লাইন আছে, এবার তার মানে তার মধ্যে না বেশ কিছু নিয়মাবলী আছে যে এতটা এবং এতটা পর্যন্ত এলাকা জুড়ে কোনো রকম কোনো সীমান্তের আশেপাশে সীমান্ত সংলগ্ন এলাকাতে সেনা রাখা যাবে না। এবার চীন কি করে, ইচ্ছা করেই তাদের যে সেনার যে দল হয়তো তার এখানে থাকার কথা, ইচ্ছা করে তার লোকেশন বাড়িয়ে দেয়, আবার বাড়িয়ে দেয়। তাতে কি হয়, তারা অনেকটা এগিয়ে যায় এবং ভারতের সেনা দল অনেকটা পিছিয়ে থাকে বলে তাদের উপর হামলা করার এখানে প্রভাব অনেক বেশি দেখা যায়। তো এই আলোচনায় এখানে এটাই ঠিক করা হয়েছে G20 সম্মেলনে এখানে ব্রাজিলে, যে দুটি দেশের মধ্যে কিভাবে এই শান্তিসুলভ ব্যবহারটা আমরা বজায় রাখতে পারি। লক্ষণীয়, সীমান্ত বিবাদকে বেজিং এতকাল গুরুত্ব দিতে না চাইলেও ভারত তার অবস্থানে অনড় থেকেছে। এই সমস্যার সমাধান ছাড়া বাকি ক্ষেত্রে সম্পর্ক সাবলীল হওয়ায় সম্ভব নয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এতদিন ধরে বেজিং কোনোভাবেই এই ব্যাপারটাতে কর্ণপাত করেনি, কিন্তু ভারত তার যে প্রিভিয়াস ডিসিশন, সেই ডিসিশনে সে একদম স্ট্রিক্ট থেকেছে, যার ফলস্বরূপ এখানে এই সম্পর্ক, এই যে সমস্যা ছাড়াও বাকি ক্ষেত্রে সম্পর্ক সাবলীল যে হয়ে যাবে তাও কিন্তু আমরা এটা দেখতে পারি না যে সম্ভব। এমত অবস্থায় লাদাখের ডেমচেক এবং ডেপসাং উপত্যকার বিতর্কিত অঞ্চলে দুই তরফের সেনা পিছনোর প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পুনরায় টহলদারি চালু দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সাধনে এক ইতিবাচক পদক্ষেপ বটে। তো এই রকম সিচুয়েশনে লাদাখের যে ডেমচক এলাকা বা দেপসাং উপত্যকা রয়েছে, সেই বিতর্কিত এলাকাতে সেনা পিছানোর যে চিন্তাভাবনা, এবং সেই সেনা পিছানোর চিন্তাভাবনাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পজিটিভ পদক্ষেপ আমরা পাচ্ছি। পাশাপাশি মানস সরোবরে তীর্থযাত্রা চালু, আন্তঃসীমান্ত নদীগুলির তথ্য আদান প্রদান, এমনকি দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের মতন বিষয়গুলিও পুনরায়
পুনরায় গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখানে কথা বলছে, যেখানে দুটি দেশ নিজেদের মধ্যে সম্পর্ককে পুনরায় বিস্তার করার চেষ্টা করছে। তবে বেজিংয়ের প্রতি সতর্কতার দৃষ্টিভঙ্গিও বজায় রাখছে দিল্লি। তার কারণও আছে। সাম্প্রতিক চুক্তির জেরে ডেপসাং এবং ডেমচকের টহলদারি শুরু হলেও বাদ থেকে গিয়েছে গালওয়ান উপত্যকা, প্যাংগংসয়ের উত্তর দক্ষিণ তীর, গোগরা এবং হট স্প্রিং এরিয়ার মতন স্পর্শকাতর অঞ্চল। তো ডেপসাং এবং ডেমচক এলাকাতে এখানে টহলদারি থাকলেও প্যাংগংস, দক্ষিণ তীর, গোগরা ইত্যাদি এলাকায় এখানে কিন্তু সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম প্রপার কানেক্টিভিটি নেই। এগুলি এখনও বাফার জোন এর অন্তর্গত থাকায় সেখানে 2020 পূর্ব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত এই যে আলাদা এলাকাগুলি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো অবস্থা ফিরে আসা সম্ভব হয়নি। তাছাড়া নিজ স্বার্থে 3500 কিলোমিটার দীর্ঘ সীমান্তের কোথাও বেজিং পুনরায় যে বিবাদ উস্কে দেবে না এমনও আশঙ্কা থাকছে। সমস্যা অন্যত্র, মানে ভারত এখানে বেজিংকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না, কারণ তার যে পূর্ব যে স্বার্থসিদ্ধির জন্য সে অন্যান্য দেশের সাথে মিলিত উপায়ে যে আলাদা আলাদা সময় বিভিন্ন কূটনৈতিক চিন্তাভাবনা করে রেখেছে, সেই কূটনৈতিক ষড়যন্ত্রে আমরা কিন্তু অনেকটাই তার শিকার হয়েছি। তাই সেই দিকটিকে খেয়াল রেখে ভারত এখনও আশঙ্কার মধ্যে রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের বিস্তার, ভারত মহাসাগর সহ মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতন ভারতের পড়শি রাষ্ট্রে বেজিংয়ের আধিপত্য বৃদ্ধির প্রচেষ্টা উদ্বেগে রেখেছে দিল্লিকে। তো চীন সবসময় কী করে, ভারতের যে আশেপাশে যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং সেখানে চেষ্টা করে ভারতকে এক ঘরে করে দেওয়ার। বাট ভারতের কাছে একটা পজিটিভিটি আছে, সেটা হচ্ছে ভারতের পপুলেশন। তো এই যে পপুলেশন, যেটি বিশ্ববাজারে একটি মার্কেট ভীষণ রকমভাবে এখানে কাজ করে, যাকে অন্য কেউ টেক্কা সেভাবে দিতে পারে না, তাই কিন্তু ভারত এখানে অন্যরকমভাবে ইউএসএরও হেল্প পেয়ে যায়, রাশিয়ারও হেল্প পেয়ে যায়। অন্যদিকে তাইওয়ান প্রণালী পূর্ব এবং দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের প্রসার রোধে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির পাশাপাশি আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের জোটবদ্ধতাও যাবৎ ভালো চোখে দেখেনি বেজিং। এবার তাই ভারতও চেষ্টা করে যে অন্যান্য যে উল্টো জবাবটা চায়নাকে দেওয়ার, যে চায়না যে ব্যবহারটা আমাদের সাথে করছে, চায়নার পার্শ্ববর্তী দেশের সাথেও আমরা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি, যাতে সেম প্রেশারটা আমরাও ক্রিয়েট করতে পারি। সেই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে কিন্তু তারা আমাদের সাথে ভালোভাবে দেখেনি। খুবই স্বাভাবিক, কারণ তারা তো জানে তারা আমাদের সাথে কি মেন্টালিটি নিয়ে মিশেছে, তাদের যে চিন্তাধারাটা, সেই চিন্তাধারাটা ঠিক সহজ নয়। তাই আমাদের সাথে চিন্তাধারাটা, মানসিকতাটা তারা হয়তো বুঝতে পারে। তবে এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রটির অর্থনীতি সম্প্রতি যেভাবে বিবিধ সমস্যার সম্মুখীন, তাতে দিল্লির সঙ্গে সুসম্পর্ক সুবিধাজনক হতে পারে বেজিংয়ের পক্ষে। ভারতের মতো ক্রমবর্ধমান অর্থনীতিতে বিনিয়োগ এবং রপ্তানির সুবিধা দেশীয় অর্থনীতির পুনরুজ্জীবনের কাজে আসতে পারে তার। শুধু তাই নয়, ইতিমধ্যে চীনের পণ্যের উপরে চড়া আমদানি শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সো আমি আগেই বললাম যে ইকোনমিক যে অ্যাসপেক্ট, অর্থনীতির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দিল্লির সাথে এই মুহূর্তে যে বেজিং বা চায়না, তারা সুসম্পর্ক এখানে গড়ে তুলতে পারে তাদেরই সুবিধার্থে। কারণ আমাদের যে প্রগ্রেস হচ্ছে, আমাদের ইকোনমিক যে সেকশনটা, সেই এখানে প্রভাব বিস্তার করতে পারে চায়না। কারণ চায়নার যে জিনিসপত্র, তার উপরে এখানে ট্যাক্স বাড়ানোর কথা এখানে ঘোষণা করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা। ভারত চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পোক্ত করার যা অন্যতম কারণ হতে পারে। তাই এখানে চায়না যদি ইউএসএতে কোনো প্রোডাক্টকে এখানে এক্সপোর্ট না করতে পারে, তাহলে তার কাছে কোন পথ খোলা থাকবে? ভারতের পথই খোলা থাকবে। অন্যদিকে কূটনৈতিক স্তরে দিল্লির সঙ্গে নৈকট্য বৃদ্ধির মাধ্যমে কোয়াডের মতন গোষ্ঠী থেকে তাকে জোট নিরপেক্ষতার পথে ঠেলে দিয়ে নিজের বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণের বাধা হ্রাস করতে চাইবে বেজিং। হিসাবের অঙ্কে চীনা মাথায় জুড়ি মেলা ভার। তো এখানে সিম্পলভাবে দেখতে পাচ্ছি যে দিল্লির সঙ্গে এখানে সম্পর্ক ভালোভাবে তৈরি করার পিছনে এখানে একমাত্র কারণই হচ্ছে গিয়ে যে কোথাও না কোথাও এখানে ভারত যে অন্যান্য যে দেশগুলির সাথে সুসম্পর্ক তৈরি করছে, সেটা যেন না হয়। এবার এই যে কোয়াড নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে কোয়াড হচ্ছে একটা গ্রুপ, যেই গ্রুপে কারা কারা রয়েছে আমরা যদি দেখি, কোয়াড গ্রুপের মধ্যে আমরা দেখতে পারবো ইন্ডিয়া তো অবশ্যই আছে, ইন্ডিয়ার সাথে আছে অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএস। তো বুঝতেই পারছো যে এই চারটি দেশের যে তারা ইন্দো প্যাসিফিক জোনে একে অপরকে সাপোর্ট করার কথা বলেছে, কমিটমেন্ট করার কথা বলেছে। তো সেই যে কোয়াড যে গ্রুপ, সেই গ্রুপের যে প্রাধান্য, সে প্রাধান্যকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে বেজিং। সো খুবই স্বাভাবিকভাবে এটা একটা কূটনৈতিক রাজনীতির অংশ হিসেবে আমরা দেখতে পারি। সো এই ছিল আলোচনা। আমাদের সাথে তোমরা ডেসক্রিপটিভ ক্লাসে জয়েন থাকতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।